ঘন জঙ্গলে উঁচু উঁচু গাছের মাঝে একটি ছোট্ট কাঁচা ঘরে এক কাঠুরে থাকত। তার নাম ছিল রামু। তার বয়স ছিল ৩৫ বছর। তার স্ত্রীর মৃত্যু হয়েছে প্রায় ৩ বছর আগে। তার একটি ছেলে ছিল, নাম জিতু। তখন জিতুর বয়স ১০ বছর। ছেলেটাই ছিল রামুর পুরো পৃথিবী। একদিন সকালে রামু কাশি দিতে দিতে ঘুম থেকে ওঠে। বাবা, আপনার আবার কাশি হচ্ছে। আপনি তো রোজই এমন কষ্ট পান। চলুন না, আজ আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি। আপনি একটু বিশ্রাম নিন। না রে, তুই এখনো ছোট বাবা। জঙ্গলের রাস্তা সহজ নয়। কাঁটা আছে, ঢাল আছে, আবার বন্যজন্তুর ভয়ও থাকে। আমি পারবো, তুই বাড়িতেই থাক। বাবা, আমি ছোট ঠিকই, কিন্তু আপনার সঙ্গে থাকলে সব শিখে নেব। আর যখন আপনি একা একা বড় জঙ্গলে যান, তখন আমারও খুব চিন্তা হয়। বড় তো আমিও আপনার সঙ্গেই হব, তাই না বাবা? আজ আমাকে যেতে দিন, আমি সামলে নেব। আচ্ছা আচ্ছা, তুই তো দেখছিস বেশ বড় হয়ে গেছিস। চল তবে, আজ আমার সঙ্গেই চল। কিন্তু খেয়াল রাখবি বাবা, সব সময় আমার পেছন পেছন চলবি। আর কোনো ঝুঁকিপূর্ণ জিনিস দেখলে আমার আগে হাত দেবি না। ঠিক আছে বাবা, আজ আমি পুরো সাবধান থাকব। শুধু আপনি একটু ধীরে চলবেন। তারা বাপ বেটা দুজন জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। বাবা, মা কেমন ছিল? খুব শান্ত ছিল, তোর মতোই। যদি বেঁচে থাকতো আজ খুব খুশি হতো। বাবা, মা কি আমাকে কখনো কোলে নিয়ে খেলিয়েছিল? ওরে হ্যাঁ বাবা, খুব খেলিয়েছে তোকে। তুই ছিলি ওর আদরের ধন। তোর কান্না শুনলেই সে দৌড়ে চলে আসতো। বাবা, মায়ের হাসি কেমন ছিল? এমন ছিল যে শুনলেই দিনের সব ক্লান্তি দূর হয়ে যেত। পুরো ঘর আলোয় ভরে উঠত তার হাসিতে। দিন শেষে বিকেলে তারা লাকড়ির গাঁটটি নিয়ে বাড়িতে ফিরে যায়। আজ আমি যেতে পারবো না বাবা, শরীর সায় দিচ্ছে না। তাই সাবধানে চলবি বাবা, আর তাড়াতাড়ি ফিরে আসবি। তুমি বিশ্রাম করো বাবা, আমি নিয়ে আসব। শুধু ওষুধটা খেয়ে নিও, একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। জিতু একাই জঙ্গলে গেল। কাঠ কাটতে কাটতে হঠাৎ কিছু আওয়াজ তার কানে এলো। ঘোড়ার টকবক শব্দ, সৈন্যদের হাঁক ডাক। সে লুকিয়ে দেখতে লাগল। রাজ্যের রাজা বীরেন্দ্র সিং এসেছেন, আর তার সঙ্গে এসেছেন তার ছোট মেয়ে রাজকুমারী কুমুদ। তার বয়স তখন ১৩ বছর। রাজকুমারী ফুল তুলছিল। পিতাজি, এই জঙ্গলে কত সুন্দর গন্ধ! মনে হচ্ছে বাতাসও যেন ফুলের সুগন্ধে ভরে গেছে। হ্যাঁ কুমুদ, মা, এটাই আমাদের রাজ্যের সবচেয়ে পবিত্র জঙ্গল। এখানকার মাটি আর বাতাস দুটোর মধ্যেই এক আলাদা সুগন্ধ লুকিয়ে আছে। জিতু জীবনে প্রথমবার রাজকুমারীকে দেখছিল। সে একদম স্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। হঠাৎ রাজকুমারী জিতুকে দেখে ফেলল। রাজা সামনে এগিয়ে গেলেন, কিন্তু রাজকুমারী একটু পিছিয়ে পড়েছিলেন। তিনি একা একা পাতার সঙ্গে খেলছিলেন। জিতুকে দেখে রাজকুমারী একটু ভয় পেয়ে বলল, তুমি কে? আর হঠাৎ সামনে এসে পড়লে কিভাবে? তোমাকে দেখে আমি একটু ঘাবড়ে গেছি। আপনি কি হারিয়ে গেছেন? মানে আপনার কি পথ ভুল হয়েছে? চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি জিতু, এক কাঠুরের ছেলে। এই আশপাশেই থাকি। আপনার আওয়াজ শুনে এসেছি, ভাবলাম কোনো অসুবিধায় পড়েছেন কিনা। তুমি ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? এত ঘাবড়ে যাওয়ার কি আছে?
আমি তো শুধু কথা বলছি। আমি আপনাকে প্রথমবার দেখেছি আর এত কাছ থেকে দেখে একটু ঘাবড়ে গেছি, কিন্তু সত্যি বলতে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, প্রতিদিনই তো মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু তুমি যেভাবে তাকালে সেই দৃষ্টি আমাকে একটু আলাদা অনুভূতি দিল। আলাদা মানে ভালো না খারাপ? কারণ আমি তো ভয় পেয়েছিলাম যদি আমার জন্য আপনি রেগে যান। না, একদমই না, ভালোই লেগেছে। কেউ এই প্রথমবার আমাকে এত সৎ মন থেকে দেখল। তো তাহলে আমি চেষ্টা করব যখনই আপনার সঙ্গে দেখা হবে যেন আপনাকে এমনই ভালো লাগে। তাহলে দেখা হতে থাকবে। তোমারও যদি ভালো লাগে আমি আবার কথা বলতে আসতে পারি। আপনি যদি রাজি থাকেন, আমি তো প্রতিবারই খুব খুশি হয়ে আপনার সঙ্গে দেখা করব। শুধু একটা ইশারা দিলেই হলো। নিশ্চয়ই, আমিও চাই আমরা আবার কথা বলি। আর যদি কখনো পথ হারিয়ে ফেলো বা ভয় লাগে, আমি কাছেই থাকি, ডাক দিও, আমি চলে আসব। কথা বলতে বলতে জিতু রাজকন্যাকে রাজমহলের সামনে দিয়ে আসলো। পরদিন সকালে জিতু খুব উদাসীন হয়ে ঘরের সামনে বসেছিল। আমি রাজকুমারীর সঙ্গে কিভাবে দেখা করব? সে তো প্রাসাদে থাকে, আর আমি তো এক সাধারণ কাঠুরের ছেলে। সে জঙ্গলে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর রাজকুমারী সেখানে এসে গেল। আমি আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম। আমি কি কখনো প্রাসাদে আসতে পারি? মানে আমার মতো মানুষকে কি ভেতরে ঢুকতে দেবে? তুমি তো কাঠুরের ছেলে, তাই মা? হ্যাঁ, অবশ্যই আমি কাঠুরের ছেলে। তাহলে আসতে পারো, যদি তুমি ভয় না পাও আর দেখা করার সাহস রাখো। তবে প্রাসাদে পাহারাদার আছে। ওরা আমাকে দেখেই থামিয়ে দেবে, হয়তো বাইরে দাঁড়িয়ে থাকতে বলবে। এখনই বোঝা যাবে না, আর যদি কিছু হয় তখন আমি সামলে নেব। কিন্তু যদি রাজা জেনে যান, তিনি খুব রেগে যাবেন। জিতু, যদি আমার সমস্যা হতো তাহলে কি আমি নিজেই তোমাকে পথ দেখাতাম? আমি চাই তুমি আসো। তাহলে আমি দুপুরে আসব? আর যদি ভয় লাগে? তাহলে আমি আগেই তোমাকে সাহস দেব। আর যদি আরও ভয় লাগে, শুধু মনে করবে আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করছি। আপনার এই কথাটাই আমাকে সাহস দিয়ে দেয়। এরপর তারা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রতিদিন দেখা করতে লাগল। তাদের বন্ধুত্ব কখন যে প্রেমে বদলে গেল তারা নিজেরাই বুঝতে পারেনি। সেই জঙ্গলেরই এক অন্ধকার অংশে থাকত জাদুকরী তৃষ্ণা। তার বয়স ছিল 100 বছরেরও বেশি। কালো পোশাক, ঝোপঝাড়ের মতো চুল, চকচকে চোখে সে দূর থেকে সব দেখছিল। ও রাজকুমারী আর কাঠুরের ছেলের মধ্যে পবিত্র প্রেম জন্ম নিচ্ছে। এটা আমি একদমই মেনে নিতে পারি না। ওর রক্তে যে শক্তি লুকিয়ে আছে সেটা আমার চাই, আর এই প্রেম ভাঙতেই হবে। কিছুক্ষণ পর দুপুর হল। জিতু প্রথমবার প্রাসাদে পৌঁছালো। পিছনের দরজা দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। রাজকুমারী তার অপেক্ষায় ছিল। তুমি এসে গেছো? ভয় লাগেনি তো? প্রাসাদে প্রথমবার এলে সবাই একটু ঘাবড়ে যায়। হ্যাঁ, একটু ভয় তো লেগেছিল, কিন্তু আপনি ছিলেন বলেই সাহস পেয়েছি। নইলে হয়তো দরজার কাছ থেকেই ফিরে যেতাম। চলো, আমি তোমাকে আমার ঘর দেখাই। ভেতরে এলে তোমার আরও ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পুরোপুরি আপনার উপর ভরসা করেই চলছি। দুজনে প্রাসাদে হাসতে হাসতে ঘুরে বেড়ালো। জিতু জীবনে প্রথমবার এত বড় প্রাসাদ দেখল। রাজা যদি দেখে ফেলেন, কে জানে কি ভাববেন। আমার তো ভয় হয় তিনি যেন আমাকে বাইরে বের করে না দেন। আমার বাবা ভালো মানুষ, কিন্তু হঠাৎ এখনই দেখা হলে ভালো হবে না। হঠাৎ দেখলে তিনি চমকে যাবেন, তাই এখন একটু সাবধানে থাকো। একদিন জঙ্গলে এক বৃদ্ধ সাধু এলেন। তার বয়স প্রায় 70 বছর। রাজকুমারী তার পায়ে প্রণাম করল। আয়ুষ্মতী কন্যা, তোমার ভাগ্যে 2টি পথ আছে, আর 2টো পথই এমন যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কি পদ বাবা? দয়া করে পরিষ্কার করে বলুন,
আমি বুঝতে চাই আপনি কি বলতে চান। প্রথম পথ সুখের, যেখানে আছে ঐশ্বর্য, আরাম, বৈভব আর শক্তি। দ্বিতীয় পথ কঠিন, যেখানে লুকিয়ে আছে সংগ্রাম, যন্ত্রণা আর বিপদ। কিন্তু সেটাই সত্যিকারের প্রেমের পথ। বাবা, আমাকে কোনটা বেছে নিতে হবে? এই সিদ্ধান্ত কি এখনই নিতে হবে, নাকি সময় এলে নিজেই বুঝে যাব? যেদিন তোমার প্রেমের পরীক্ষা হবে, সেদিনই তুমি বুঝে যাবে কোন পথটা তোমাকে বেছে নিতে হবে। সাধুর কথা শুনে কুমুদ চুপ করে গেল। জিতুও চিন্তিত হয়ে পড়ল। বছর কেটে গেল। কুমুদ এখন 17 বছরের, জিতু 19। তারা প্রতিদিন জঙ্গলে দেখা করত। জিতু, তুমি বদলে গেছো। এখন তো একেবারে বীরের মতো লাগছো। আগে যেমন টলমল করে হাঁটতে, এখন পায়ের পদক্ষেপও শক্ত হয়ে গেছে। তোমাকে দেখে মনে হয় যেন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। তুমিও তো রানীর মতো লাগছো, কিন্তু ভয় লাগে রাজা যদি সব জেনে যান রাগের মাথায় কিছু করেই ফেলতে পারেন। আমি শুধু এই ভেবে ঘাবড়ে যাই যেন তোমার কোনো কষ্ট না হয়। আমি সব সামলে নেব, তুমি অকারণে ভয় পাও। আমি যদি তোমার পাশে দাঁড়াই, তাহলে বাকি সব কিছুর চিন্তা করো না। যাই হোক, আমরা দুজনে মিলে সামলে নিব। একদিন জাদুকরি পাতার সাহায্যে জাদু করল এবং নিজে নিজে বলতে লাগল, কাঠুরের ছেলে, তোকে ধরতেই হবে। তোর ভেতর সেই শক্তি আছে যেটা আমি বছরের পর বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। তুই নিজে বুঝিস না, কিন্তু তোর ভেতরের আগুন আমার জাদুকে উন্নত করতে পারে। এত বছর ধরে তোকে খুঁজেছি, আর এখন যখন তুই আমার সামনে, তখন কোনোভাবেই তোকে হাতছাড়া করব না। পরদিন জিতু সেই পথ দিয়ে যাচ্ছিল যেখানে ওই জাদুকরি ডাইনি থাকে। কোথায় যাচ্ছিস প্রিয় ছেলে? এত লুকিয়ে চললে কি হবে? তোর চাল চলন তো আমি দূর থেকেই চিনে ফেলি। সে মন্ত্র পড়তে শুরু করল। বাতাস হঠাৎ তীব্র হয়ে উঠল, পাতা উড়তে লাগল। জিতু চিৎকার করে উঠল, কুমুদ, কুমুদ, বাঁচাও, আমাকে বাঁচাও! কিন্তু ওই জাদুকরি ডাইনি তাকে নিয়ে গুহার ভিতরে বন্দি করে রাখে। রাজকুমারী জঙ্গলে পৌঁছাল, কিন্তু জিতুর কোনো খোঁজ নেই। সে দৌড়াতে দৌড়াতে সাধুর কাছে গেল। বাবা, জিতু নিখোঁজ। আমাকে বলুন, সে কোথায়? আমি সর্বত্র খুঁজেছি, কিন্তু তার কোনো চিহ্নই পেলাম না। তৃষ্ণা জাদুকরি তাকে নিয়ে গেছে। তার দৃষ্টি খুব তীক্ষ্ণ, আর তার উদ্দেশ্য আরও গভীর। যে আত্মার ভেতর অসাধারণ শক্তি লুকিয়ে থাকে, তাকেই সে ধরে। জিতু তার নজরে পড়ে গেছে। আমি তাকে উদ্ধার করব। কিভাবে করব বুঝতে পারছি না, কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আপনি আমাকে কোনো পথ দেখান, আমি সব কষ্ট সহ্য করব। শুধু ওকে ফিরিয়ে আনতে হবে। দুটি পথ আছে। প্রথম পথ সহজ, তুমি রাজকুমারী হয়ে প্রাসাদে থাকবে, নিরাপদে। দ্বিতীয় পথ কঠিন, অন্ধকার জঙ্গল, জাদুকরি আর অসীম যন্ত্রণা। কিন্তু সেই কঠিন পথেই প্রেম পাওয়া যাবে, আর সেখানেই জিতুর কাছে পৌঁছনোর পথ খুলে যাবে। আমি দ্বিতীয় পথেই বেছে নিচ্ছি। যতই ঝুঁকি থাকুক, যতই অন্ধকার আসুক, তার জন্যে আমি সব কিছু সহ্য করতে প্রস্তুত। জিতু জেগে উঠে দেখল সে লোহার শিকলে বাঁধা। আমাকে ছেড়ে দাও! কেন এই শিকলে বেঁধেছ? আমি তোমাকে চিনি না, আমি তোমার কোনো ক্ষতিও করিনি। আমাকে বন্দি করে রাখার কোনো অধিকার তোমার নেই। তোর রক্তে এক প্রাচীন শক্তি বইছে। তোর বাবা এক সময় বনবংশের রক্ষক ছিলেন। সেই শক্তিটাই আমার চাই, জিতু। তুই অস্বীকার করিস বা না করিস,
তোর ভেতরেই সেই শক্তি প্রবাহিত হচ্ছে, যেটা আমি শতাব্দীর পর শতাব্দী ধরে খুঁজে বেরিয়েছি। আর এখন তোকে আমি এভাবে ছেড়ে দেব না। আমি কিছুই জানি না। তুমি যতই বলো আমার বাবার শক্তি, বংশ বা জাদু সম্পর্কে, আমি কিছুই জানি না। আমি শুধু স্বাধীনতা চাই, শুধু সেটুকুই। কুমুদ একাই জঙ্গলের পথে বেরিয়ে পড়েছিল। চারদিকে কাঁটা, অন্ধকার আর বন্যজন্তু। পায়ে কেটে রক্ত বেরোলো, তবুও সে থামেনি, এগিয়েই চলেছে। জিতু, আমি আসছি। যতই আঘাত পাই না কেন, তুমি যেখানে থাকো আমি তোমাকে খুঁজে বের করবই। হঠাৎ সাধু আবির্ভূত হলেন। কন্যা, তোকে দুটি শেষ পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা ভয়ের পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা ত্যাগের পরীক্ষা। ভেবে চিনতে পা বাড়াস, কারণ দুটোই সহজ হবে না। আমি সব সহ্য করব, যতই ভয় আসুক, যত কিছুই দিতে হোক, আমি পিছিয়ে যাব না। প্রথম পরীক্ষা। জাদুকরীর কাছে ছিল এক কালো ঝর্ণা। তাতে যা দেখো সেটাই ভয়ের রূপ নিয়ে আক্রমণ করে। কুমুদ তাতে তাকালো। সে দেখল জিতু মারা যাচ্ছে, রাজা তাকে আটকাচ্ছেন। এটা মিথ্যা, আমি হার মানব না। তারপর এখানে তার ভয় কেটে গেল। সে আবারও হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলের গুহার সামনে চলে আসলো। সেই গুহার দরজায় লেখা ছিল, যাকে তুমি ভালোবাসো তাকে বাঁচাতে হলে নিজের রক্ত বিসর্জন কর। সে একটি ছুরি হাতে নিয়ে তার হাত কেটে রক্ত বের করে নেয়। সাথে সাথে গুহার মুখটি খুলে যায়। তারপর সে গুহার ভেতরে প্রবেশ করে। জিতুকে ছেড়ে দাও তৃষ্ণা, আমি হাত জোড় করে অনুরোধ করছি। শুধু ওকে মুক্ত করে দাও, ওর উপর আর একটু অত্যাচার করো না। রাজকুমারী, তুমি এখানে পর্যন্ত এসে গেছো, রক্ত ঝরিয়েছ, ব্যথাও পেয়েছ, কিন্তু বলো তো, তুমি আমাকে কি দিতে পারো? এমন কি আছে তোমার কাছে যার দাম জিতুর প্রাণ? আমি নিজের প্রাণও দিতে পারি তৃষ্ণা, সত্যি বলছি। যদি আমার শ্বাস থেমে গিয়ে জিতুর একটি শ্বাসও বাঁচে, তবে আমি বিনা দ্বিধায় আমার সব কিছু তোমার হাতে তুলে দেব। ভালো, তবে আজ ত্যাগের রাত রাজকুমারী। দেখি কার ভালোবাসা বেশি শক্তিশালী, আমার জাদু না তোমার সাহস। না কুমুদ, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না আমার কারণে তুমি কষ্ট পাও। দয়া করে ফিরে যাও কুমুদ, ফিরে যাও। আমি যাব না জিতু, তোমাকে একা রেখে এক পাও পিছিয়ে যাব না, তৃষ্ণা যাই করুক। জাদুকরি মন্ত্র পড়তে শুরু করল। ঠিক তখনই চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। সাধু ভেতরে প্রবেশ করলেন। কৃষ্ণা, আজ তোর শেষ। বহুদিন ধরে তোর কালো শক্তি আমি সহ্য করেছি। আজ তোর সব ছল কপটের হিসাব এখানেই, এই মুহূর্তেই হবে। তুই যতই মন্ত্র পড়িস, আজ তোর দুষ্টতা এক কদমও এগোতে পারবে না। তারপর সাধু তার শক্তি ব্যবহার করে ডাইনিকে একটি পাথর বানিয়ে ফেলে এবং তাদের মুক্ত করে নেয়। সব কিছু রাজা জেনে ফেললেন। তিনি রাগে গর্জে উঠলেন। রাজকুমারী আর কাঠুরের ছেলে, এটা অসম্ভব, কখনোই না। তুমি আমার মেয়ে হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারো না। পিতাজি, আমি জিতুর প্রাণ বাঁচিয়েছি, নিজের জীবন ঝুঁকিতে ফেলে। যদি এই প্রেম আপনার কাছে ভুল মনে হয়, তাহলে আমিও ভুল। তবুও আমি আমার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব না। রাজা চুপ করে রইল। তখন সেখানে ওই সাধু এসে হাজির। যে প্রেমের পরীক্ষা রক্ত দিয়ে হয়, তার সামনে কোনো রাজ সিংহাসনই বড় নয়। যে প্রেমে যন্ত্রণা সহ্য করেও একসঙ্গে থাকার শপথ থাকে, তাকে কোনো শক্তিই ভাঙতে পারে না।
যদি আমার মেয়ে তাকে সত্যিই ভালোবাসে আর তার মন সেখানে বাঁধা থাকে, তাহলে আমি কিভাবে না বলি, কিভাবেই বা তার পথে দেয়াল তুলে দিই? প্রাসাদে ঢোল নাগারার আওয়াজ উঠল। পুরো রাজ্য আনন্দে মেতে উঠল এবং তাদের পবিত্র ভালোবাসা পূর্ণতা পেল।